তো সবাইকে স্বাগতম জানাচ্ছি আমাদের আমাদের পদার্থবিজ্ঞানের অন্যতম একটা চ্যাপ্টার, ইম্পর্টেন্ট একটা চ্যাপ্টার, নিউটনীয় বলবিদ্যা। আজকে আমরা নিউটনীয় বলবিদ্যা পড়বো। আচ্ছা, সো মেবি আজকে আমাদের লেকচার 1 শুরু হতে যাচ্ছে। সো আশা করি আমাদের একটা ভালো একটা দিন যাবে, ভালো একটা। আচ্ছা, প্রথমে আমাদের চ্যাপ্টার 3 তে কিছু কনসেপ্ট আছে, যেমন এখানে আমরা পড়ব রৈখিক গতির কিছু অংশ আছে, তারপর আমাদের কৌণিক গতি পড়তে হয়। তো প্রথমে আমরা রৈখিক গতি নিয়ে আলোচনা করব। কিন্তু আমরা শুরু বা বেসিক থেকে যদি আলোচনা করি, সর্বপ্রথম আমাদের পড়তে হবে কি জানো, নিউটনের গতিসূত্র। আমরা এটা ক্লাস 9-10 থেকে পড়ে আসতেছি যে নিউটনের 3টা গতিসূত্র আছে, প্রথম সূত্র, দ্বিতীয় সূত্র, তৃতীয় সূত্র। তো হয়তো আমরা জানি প্রথম সূত্র কি, বাহ্যিক বল প্রযুক্ত না করলে, অর্থাৎ বাহ্যিক বল প্রযুক্ত না করলে স্থির বস্তু চিরকাল স্থির থাকবে আর গতিশীল বস্তু চিরকাল গতিশীল থাকবে। ইজি। তারপর আমরা নিউটনের দ্বিতীয় সূত্র শিখছিলাম কি, আমরা এই যে ডিডিটি অফ পি, ভরবেগের পরিবর্তনের হার, এটা শিখছি কিনা। অর্থাৎ এখানে তো আমরা জানি পি মানে কি, এমভি। তখন আমরা দেখতাম যদি আমাকে এখানে এমটা আমাদের কনস্ট্যান্ট থাকে, তখন আমরা এটা কি ধ্রুবকের এখানে বাইরে নিয়ে আসতাম। আর ডিভি বাই ডিটি কি, ডিডিটি অফ ভি কি ত্বরণ, তখন এটা হয়ে যেত আমাদের এম এ, অর্থাৎ এফ ইজ এম এ। এটা তো আমরা অন্তরীকরণ করে বাই করলাম। তাছাড়া আমরা তো আমাদের 9-10 এর ফর্মুলা আমরা জানি। সো এটা নিয়ে আমরা কোনোই নাই। নিউটনের থার্ড ল কি, এভরি অ্যাকশন ইজ অপোজিট রিঅ্যাকশন, সবাই জানে। অর্থাৎ যদি কোনো একটা ফোর্স এফ হয়, তাহলে আমরা নিউটনের তৃতীয় সূত্র কি, প্রত্যেকটা ক্রিয়ারই সমান এবং বিপরীত প্রতিক্রিয়া আছে। আমি এইখানে একটা ধাক্কা দিতেছি, আমি যে বলে ধাক্কা দিতেছি এই বোর্ডটাও আমার হাতে একই পরিমাণ ধাক্কা দিতেছে, যেটাকে আমরা বলি নিউটনের থার্ড ল। সেটা আমরা সকলেই জানি, যে না জানা কিছু নাই, জাস্ট ফর্মালিটির জন্য এখন পড়াই না। এবার আমরা আমাদের কনসেপ্টে ঢুকে যাব, যে কনসেপ্ট হলো এখন ইম্পর্টেন্ট কনসেপ্ট, যেটার নাম হলো সংঘর্ষ। সংঘর্ষ। আচ্ছা ভাইয়া, সংঘর্ষ দুই প্রকার হতে পারে। অ্যাকর্ডিং টু আমাদের সিলেবাস সংঘর্ষ দুই প্রকার হতে পারে। প্রথমটা হলো স্থিতিস্থাপক সংঘর্ষ, আরেকটা সংঘর্ষ হলো অস্থিতিস্থাপক। অস্থিতিস্থাপক ভাইয়া, একটা হলো স্থিতিস্থাপক সংঘর্ষ, আরেকটা হলো অস্থিতিস্থাপক সংঘর্ষ। দিয়া স্থিতিস্থাপক সংঘর্ষ এবং অস্থিতিস্থাপক সংঘর্ষের মধ্যে বেসিক পার্থক্যটা কি ভাইয়া? ভাইয়া এই যে স্থিতিস্থাপক পার্থক্য, এখানে ভাইয়া গতিশক্তি প্লাস ভরবেগ সংরক্ষিত থাকে। ভাইয়া এখানে গতিশক্তিটাও সংরক্ষণ থাকে, ভরবেগটাও সংরক্ষণ থাকে। কিন্তু অস্থিতিস্থাপক প্রসঙ্গ কাঠামে সংঘর্ষে শুধুমাত্র ভরবেগটা আমাদের, তোমরা বুঝতেছো? আমরা যখন স্থিতিস্থাপক সংঘর্ষ নিয়েছিলাম, এখানে আমরা দেখছিলাম ভরবেগ এবং গতিশক্তি দুইটাই সংরক্ষণশীল কিন্তু সংঘর্ষে। কিন্তু যখন আমরা অস্থিতিস্থাপক সংঘর্ষের কথা বলতেছি, তখন আমাদের কি শুধুমাত্র ভর বেগ সংরক্ষিত। এখানে কিন্তু গতিশক্তি সংরক্ষণশীল না, এখানে গতিশক্তি সংরক্ষণ, অর্থাৎ আদি গতিশক্তি এবং শেষ গতিশক্তি শুধুমাত্র স্থিতিস্থাপক সংঘর্ষের বেলায় শুধুমাত্র সমান হবে। আর অস্থিতিস্থাপক সংঘর্ষের বেলায় শুধুমাত্র তার কি, বস্তুর আদি ভরবেগ এবং সংঘর্ষ হওয়ার পরে বস্তুদ্বয়ের যে ফাইনাল ভরবেগ সেটা সমান হবে। তো এতটুকু বুঝলে ইয়েস বলি, কমেন্টে ইয়েস বলি। আচ্ছা ভাইয়া, এরপর আমরা ধরো আমাদের স্থিতিস্থাপক সংঘর্ষ হইল, তাই সংঘর্ষের পর তারা একটা বেগ দেয়া যাবে। ধরো এইখানে একটা বস্তু, এইখানে আরেকটা বস্তু, তাদের মধ্যে সংঘর্ষ হইল। ধরলাম এই বস্তুটার ভর m1 u1 বেগে যাইতেছে, এটা হলো m2 u2 বেগে যাইতেছে। এরপর তাদের মধ্যে সংঘর্ষ হলো। সংঘর্ষ হওয়ার পরে, সরি রোডটা আমি কিরকম দিলাম, সরি এই যে এই রোড, তাদের মধ্যে সংঘর্ষ হলো। সংঘর্ষ হওয়ার পর এই যে m1 বস্তুটা a বেগে যাবে, m2 বস্তুটা a একটা v1 বেগে যাবে, a একটা v2 বেগে যাবে। এখন এই v1 এবং এই v2 অর্থাৎ তারা সংঘর্ষ হওয়ার পরে তাদের বেগ কত, তাদের মৃত বস্তুদ্বয়ের বেগ কত? ভাইয়া তাদের বস্তুদ্বয়ের
বেগ কত, অর্থাৎ আমি এখানে v1 আর v2 ভ্যালু জানতে চাইতেছি। এটা কি বের করার কোনো সূত্র আছে? হ্যাঁ, একটা সূত্র আছে ভাইয়া, মনে রাখবা ইম্পর্টেন্ট একটা সূত্র। যেমন এই যে v1 সমান সমান এরকম একটা দাগ দিবা, এখানে যোগ দিবা, আবার একটা দাগ দিবা। এবার নিচে m1 যোগ m2, m1 প্লাস m2, এখানে m1 প্লাস m2। v2 এর বেলা একই কাজ, v2 এর বেলা একটা দাগ দিবা, যোগ একটা দাগ দিবা, নিচে কি m1 প্লাস m2, নিচে কি m1 প্লাস m2। এতটুকু বুঝতেছো? ইয়েস। এখানে দেখো v1, তাহলে আমরা m1 মাইনাস m2 করব, যেহেতু এখানে কি বলো, এখানে প্রথম কি 1 নাকি 2? 1 না, যেহেতু 1 সুতরাং এখানে হবে m1 মাইনাস m2। এখানে কি v1, কি v1 কত 1, তাহলে এখানে বসবে u1। ইজি না? এবার এখানে কত আছে u v1 কত 1, সুতরাং এখানে বসবে u2, আর এখানে হবে 2m2, অর্থাৎ 2m2 u2। আর এখানে দেখো এখানে কি 2 না, তাহলে এখানে হবে m2 মাইনাস m1। এখানে 2 না, এখানে হবে u2। এখানে 2 না, এখানে হবে u1, 2m1 u1। দেখছো? অর্থাৎ এখানে আমার v1 কি হইছে m1 মাইনাস m2 ডিভাইডেড বাই m1 into u1, এর সাথে যোগ দিছি কি আমরা 2m2 u2 m1 প্লাস m2। আবার যখন v2 বের করছি তখন আমরা কি করছি, m2 এর সাথে আমরা m2 মাইনাস m1 করলাম, আবার m1 প্লাস m2 করলাম, তার সাথে u2 গুণ দিটার সাথে যোগ 2m2 u2 প্লাস m1 m2। এতটুকু বুঝছি কিনা? এতটুকু বোঝার পরে আরেকটা কনসেপ্ট আছে আমাদের, যখন সমান ভরের, এটা মনে রাখতে হয় যে সমান ভরের দুটি বস্তুর মধ্যে যদি সংঘর্ষ হয়, অর্থাৎ সমান ভরের ভর সমান ভরে, তাহলে তারা বেগ বিনিময় করে। সমান ভরের দুটি বস্তুর মধ্যে যদি সংঘর্ষ হয়, ধরলাম এই একটা বস্তু, এইটার ভরও 2 কেজি, আর এই যে এইটার ভরও 2 কেজি। এখন তারা সংঘর্ষ হলো, সংঘর্ষ হওয়ার পর বস্তুদ্বয়ের যে বেগ, এই বেগগুলো তারা বিনিময় করে ফেলে। তার মানে কি ভাইয়া, এইখানে যে v1, এই যে v1 এটা হয় u2 এর সমান, এখানে v2 এটা হয় u1 এর সমান। আচ্ছা, আরেকটা কনসেপ্ট কি ভাইয়া, সংঘর্ষের পর যদি বস্তুদ্বয় মিলিত বেগে চলে, সংঘর্ষের পর বস্তুদ্বয় যদি মিলিত হয়ে গেলে সেই সংঘর্ষ কখনো স্থিতিস্থাপক সংঘর্ষ হয় না, অর্থাৎ যদি এটা মিলিত বেগে হয়ে চলে। যেমন এখানে দেখছি কি ভাই, মিলিত হওয়ার পর দুইটা আলাদা হয়ে গেছে, এর একটা v1 ছিল, এর একটা v2 ছিল, কিন্তু তখন থাকবে না, তখন তারা একই বেগ নিয়ে একই, অর্থাৎ মিলিত হইয়া তারা চাইতে থাকবে, যার ফলে হলে দুইটা বস্তু যদি মিলিতভাবে চলে তাহলে তারা কখনো স্থিতিস্থাপক সংঘর্ষ হবে না। সো কি পড়লাম আমি আবার যদি রিক্যাপ করি, আমি যখন নিউটনের বলবিদ্যা, ওইটাতে একটা আলাদা সেগমেন্ট ছিল, যখন আমাদের ঘর্ষণ সেগমেন্ট আসলো, ঘর্ষণ সেগমেন্টে আমরা পড়লাম ঘর্ষণকে দুইটা, মানে সরি এটা ঘর্ষণ না, এটা আমাদের ছিল সংঘর্ষ। সংঘর্ষ তো দুইটা টাইপ হয়, এটা হলো স্থিতিস্থাপক সংঘর্ষ, এটা ছিল আমাদের অস্থিতিস্থাপক সংঘর্ষ। আচ্ছা ভাইয়া, স্থিতিস্থাপক সংঘর্ষ কি ছিল? যেখানে ভরবেগ প্লাস গতিশক্তি দুইটাই সংরক্ষণ থাকতেছে। আর অস্থিতিস্থাপক সংঘর্ষে শুধুমাত্র ভরবেগ সংরক্ষণশীল থাকে। এতটুকু বুঝছি? হ্যাঁ। এরপরে আমরা দেখছিলাম যখন অস্থিতিস্থাপক সংঘর্ষে দুইটা বস্তু আসে, দুইটা বস্তু আসার পর যখন তাদের মধ্যে সংঘর্ষ হয়, তারপরে আমাদের প্রথম বস্তুর বেগ, দ্বিতীয় বস্তুর শেষ বেগটা বের করছি। আমরা ফর্মুলা দেখছি, আমরা ফর্মুলাটা দেখলাম, তারপর আমরা এইটা করছি, যদি সমান ভরের দুইটা বস্তু যদি সংঘর্ষ করে তাহলে তারা বেগ বিনিময় করে। আবার এইটাও দেখলাম, অর্থাৎ যদি দুইটা বস্তু সংঘর্ষের পর মিলিত বেগে চলে তাহলে তারা কখনো স্থিতি সংঘর্ষ হবে না। প্রশ্ন জাগে না কেন? কারণ দেখো ভাইয়া, যখন সংঘর্ষ হওয়ার মেইন নীতি কি, ধরো এইখানে যাইতেছে, এটা আমাদের রোড, এখন ধরো এখানে এই যে একটাই আর এই একটাই, এটা m1 ভরের একটা জিনিস, এটা m2 ভরের একটা গাড়ি। ধরো এখন ধরলাম এটা u1 বেগে যাচ্ছে, এটা u2 বেগে যাচ্ছে। এখন বলো m1 m2 সংঘর্ষ হবে যদি, আমি যদি বলি m1 সংঘর্ষ হবে যদি u1
বড় হয় ইউ2 থেকে, বুঝতে পারতেছো? দেখো যদি এইটা দুইটা এই u1 যদি বড় না হয়, ধরো এখন u2 বড়, তাহলে কি হবে? ধরো এইটা যাইতেছে যাইতেছে যাইতেছে, এইটা বেশি আগে চলে যাবে, অর্থাৎ m তো আরো বেশি আগে চলে যাবে m1 এর চাইতে। ধরো এই গাড়িটা এরকম 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 দেখো, যেহেতু এইটার বেগ বেশি, এটা কিন্তু বেশি জীবনও ধাক্কা লাগবে না। এখন যদি আমার দুইটা বেগ সমান হয় তাহলে কি হবে? তাহলে এরকম হবে, অর্থাৎ সমান সমান, তাহলে তো সংঘর্ষই হবে না। যদি মাত্র এইটার বেগ বেশি হয় তাহলেই তো সংঘর্ষ হবে। দেখো এরকম এরকম যাবে এরকম যাবে, সংঘর্ষ হবে। অর্থাৎ u1 u2 আর যখন মিলিত হয়ে যাইতেছে ভাইয়া, যখন সংঘর্ষ হওয়ার পরে তারা মিলিত হইয়া ভাবে চলবে, তাহলে দেখো তাদের বেগ কিন্তু সমান। বেগ কি থাকতেছে? আদি, হ্যাঁ, আদি গতি শক্তি এবং শেষ আমার বেগের কি পরিবর্তন না হচ্ছে না, তার মানে এটা হবে না। আচ্ছা, তারপরের কনসেপ্ট হলো আমাদের ঘর্ষণ। তারপরে আমরা পড়ব ঘর্ষণ। আমাদের সংঘর্ষ হইছে, তারপর আমাদের টপিক হলো ঘর্ষণ। দুঃখিত, আমরা টপিক ছিলাম কি? হ্যাঁ, আমাদের টপিক ছিল ঘর্ষণ কোণ। আচ্ছা ভাইয়া, সরি ঘর্ষণ। আচ্ছা, আমরা ঘর্ষণ নিয়ে আলোচনা করব। অর্থাৎ ঘর্ষণের জন্য আমাদের সর্বপ্রথম যেটা জানতে হবে সেটা হলো আমাদের ঘর্ষণ গুণাঙ্ক। ঘর্ষণ গুণাঙ্ক কি ভাইয়া? ঘর্ষণ গুণাঙ্ক বলতে তোমার জানো কি? ঘর্ষণ গুণাঙ্ক হলো ঘর্ষণ বল এবং অবিলম্বিক প্রতিক্রিয়ার অনুপাতকে ঘর্ষণ গুণাঙ্ক বলে ভাইয়া। ঘর্ষণ গুণাঙ্ক কাকে বলে? ঘর্ষণ গুণাঙ্ক কাকে বলে ভাইয়া? মনে রাখবা, অবিলম্বী ঘর্ষণ বল, অর্থাৎ ঘর্ষণ বল এবং অবিলম্বিক প্রতিক্রিয়ার অনুপাতকে বলা হয়। অর্থাৎ আমি যদি বলি, এই যে আমাদের মিউ হলো এফ ডিভাইডেড বাই আর। এখানে এফ দ্বারা আমি বুঝাচ্ছি ঘর্ষণ বল, আর দ্বারা বুঝাচ্ছি আমাদের অবিলম্বিক প্রতিক্রিয়ার বল। অর্থাৎ মিউ মানে কি? মিউ ইজ ইকুয়াল টু এফ বাই আর। এবং এই যে এফ, সুতরাং বলতে পারি এফ ইজ ইকুয়াল টু হলো মিউ আর। এফ ইজ ইকুয়াল টু কত বলতে পারি? মিউ আর। এফ ইজ ইকুয়াল টু মিউ আর। এখন অনেক সময় আর ইজ ইকুয়াল টু এমজি হয়ে যায়। আর ইজ ইকুয়াল টু এমজি অর্থাৎ প্রতিক্রিয়া আর ইজ ইকুয়াল টু এমজি হয়ে যায়। সেটা অনেক সময় লেখা হয় এফ ইজ ইকুয়াল টু মিউ অফ এমজি। এটা কিন্তু সব সময় হবে না, কিন্তু এটা কিন্তু সব সময় সত্যি। এটা কিন্তু সব সময় সত্যি না, এটা সব সময় সত্যি না, বাট এইটা কিন্তু আমাদের সব সময়ের জন্য সত্যি হবে। সো এটুকু যদি বুঝতে পারি, আমাদের ঘর্ষণ বুঝতে হলে, ভালো মতো ফিল করতে হলে, আমি ঘর্ষণকে 5টা টাইপে আমি ভাগ করছি। সো ঘর্ষণের যত ম্যাপ আছে, তুমি এই ম্যাপগুলো পারবা। আমি 5টা টাইপ যদি তুমি বুঝো, বা সিনারিগুলো যদি তুমি বুঝো, দেয়া ধরলাম টাইপ 1। টাইপ 1 এর টাইটেল কি দিয়া? টাইপ 1 হলো সমতল অনুভূমিকের সাথে সমান্তরালে টানা বা ঠেলা। বুঝছো? সমান্তরাল অনুভূমিকের সাথে টানা বা ঠেলা। ধরলাম এই হলো আমাদের ভূমি। এইখানে ধর কোন একটা বস্তু আছে, ঠিক আছে। ধরো এইটা ধরলাম ওই বস্তুটার ভর কেন্দ্র। সুতরাং এখানে যে এমজিটা এই বরাবর কাজ করতেছে কি? এমজি অবিলম্বিক। এখন বলো, এই যে বলটা ধরলাম আমি এই দিক টানলাম, এটা আমাদের এফ। অবিলম্বিক প্রতিক্রিয়া কি? এই বরাবর না, এই যে আর। এবং যেহেতু এইখানে আমার বল প্রয়োগ করতেছি, এইখানে আমার কি কাজ করবে? এফ এস বা কি এফ কে। সো এই চিত্র থেকে বলো, যখন আমাদের স্থিতি ঘর্ষণ হবে, তখন কি আমি লিখতে পারি না আর ইজ ইকুয়াল টু এমজি? কারণ যখন স্থির, তখন কি এটা উপরে উঠতে যাবে না, নিচে নেমে যাবে না, কারণ এটা সমান, এটা স্থির থাকবে। অর্থাৎ আর ইজ ইকুয়াল টু এমজি। আবার এটা কি আশেপাশে নড়বে? এটা কি সামনে পিছে যাবে? যাবে না।
সুতরাং এই যে এফ এর সমান হবে স্থিতি ঘর্ষণ এফএস। আর যখন গতীয় ঘর্ষণ হবে তখনও কিন্তু আর ইজ ইকুয়াল টু এমজি, কারণ এটা তো আর উপরে নিচে এরকম করে না, এটা সোজা যাবে। সুতরাং এইটার এটা তো সমান হবেই, আর ইজ ইকুয়াল টু কিন্তু এমজি হবেই। এবার আমরা যেহেতু নিউটনের সূত্র জানি এফ নেট ইজ ইকুয়াল টু এম এ, আমরা নিউটনের সেকেন্ড লতে জানি না এফ নেট ইজ ইকুয়াল টু এম এ, ওইটাই খাতা। দেখো যেহেতু সামনের দিকে যাইতেছে অর্থাৎ এইখানে আমাদের এফ কাজ করতেছে, সুতরাং এখানে বড় কি এফ বড়, আমাদের ঘর্ষণ ছোট, সুতরাং এখানে কি এটা বলতে পারি না আমি এফ মাইনাস এফ কে সমান এম এ, এটা আমি কি বলতে পারি কিনা বলো? এখানে আমরা কি এটা বলতে পারি না এফ মাইনাস এফ কে সমান এম এ? এটা হলো আমাদের টাইপ 1। এবার আমরা আলোচনা করব টাইপ 2 নিয়ে। এবার আমরা সমতলই, ঠিক আছে ভাই, এবারও আমাদের সমতলই থাকবে। এবার দেখো আমাদের টাইপ 2, এবারও সমতলে, কিন্তু এবার আমরা কি করব, আমরা আলফা কোণে টানবো, মনে রাখবা এবারও কিন্তু সমতলে, কিন্তু এবার আমরা কি করছি, আমরা আগেরবার কি করছি, আমরা কিন্তু সমান্তরালই ঠেলছি, এক্স অক্ষের এই যে আমাদের অক্ষের সমান্তরাল আমরা ঠেলছি, কিন্তু এবার আমরা কি করব, আলফা কোণে টানবো। ভাই টানা আর ঠেলা কি আগে বুঝতে হবে, টানা আর ঠেলা কি। এই যে ধরো টানলাম, এইটাকে টানা আর এইটাকে ঠেলা, এটাকে টানা আর এইটাকে বলে ঠেলা, এটা টানা আর এটা ঠেলা, এরকম করে আমি টানি আর এরকম করে আমি ঠেলি। আচ্ছা এটা রাফ ছিল, এটা জাস্ট একটা রাফ ছিল, মুছে দিই। আচ্ছা সমান্তরাল ধরলাম এই যে বস্তুটা, এই তার ভর কেন্দ্র। এখন আমি কি করছি ভাইয়া, আমি কিন্তু তাকে আলফা কোণে কি করতেছি, টানতেছি। এই যে ধরো এই হলো আমার বল এস, আমি তাকে আলফা কোণে টানতেছি, আর এই বরাবর কাজ করতেছি কি আমার এমজি কাজ করতেছে, আমার ওজন কাজ করতেছে। ইজি না? ইয়েস। তাহলে বলো যেহেতু ওজন এই পাশে এবং আমাদের এই বরাবর কাজ করবে কি, তলের অবিলম্বিক প্রতিক্রিয়া। আর এখন এইটাই কিছু করা দরকার না, ধরো যেহেতু এটা এইখানের সাথে আলফা ডিগ্রি কোণ, আলফা থিটা কোণ উৎপন্ন করে, আলফা কোণ উৎপন্ন করে, তাহলে আমি যেহেতু আলফা কোণে টানতেছি, আমি আলফা কোণে টানতেছি, বলো ভেক্টরের নিয়ম কি ভাইয়া, এটা যদি এফ হয় এটা কি এফ অফ কস আলফা না, এটা কি এইখানে যেটা উপাংশ, এই উপাংশটা কি এফ অফ সাইন আলফা না, তাহলে কি এইটা থাকবে, এটা তো এখন মরে গেছে, এটা তো মরে গেছে, এটা বলে আমি এইটা বলছি। তো এখন বলো আমি কি বলতে পারি যখন স্থিতি তখন এইটা এটা সমান, অর্থাৎ আর প্লাস এফ সাইন আলফা সমান হবে এমজি এর সমান, আর প্লাস এফ সাইন আলফা সমান এমজি হবে, এবং এইখানে যে এফ কস আলফা, ও সরি এখানে তো এটা দিই নাই, এই যে এফ এস বা এফ কে, এবং এই যে এফ কস আলফা এটা আমার সমান হবে এফ এস এর সমান হবে। যখন গতীয় তখন কি, তখন তো এটা তখন তো এটাও থাকবে, কিন্তু এই ক্ষেত্রে এবার হবে যখন গতীয় তখন হবে কি এফ কস আলফা মাইনাস এফ কে ইজ ইকুয়াল টু এম, এফ কস আলফা মাইনাস এফ কে ইজ ইকুয়াল টু এম এ। দেখো আর প্লাস এফ সাইন আলফা ইজ ইকুয়াল টু এমজি, এফ কস আলফা ইজ ইকুয়াল টু এমজি, এবং এফ কস আলফা মাইনাস এফ কে ইজ ইকুয়াল টু এম। এরপর আমরা দেখব এইটার আরেকটা সেকশন, যেহেতু আমরা এখানে আলফা কোণে আমরা টানতেছিলাম, এবার আমরা আলফা কোণে ঠেলবো। এই বস্তু ধরলাম, এই বস্তুটা এই বস্তুটা কিন্তু এই হলো ওর ভর কেন্দ্র, ওর ওজন কাজ করতেছে কোথায়, এই যে এই বরাবর এম, তলের অবিলম্বিক প্রতিক্রিয়া কই, এই যে আর আঁকলাম। এবার আমরা আলফা কোণে টানতেছি না, আলফা কোণে আমরা ঠেলতেছি, আগেরবার আমরা টানতেছি, এবার আমরা ঠেলতেছি। বলো আমি যদি আলফা কোণে করি তাহলে এইটা যদি আমার এফ হয়, বলো এইটার উপাংশ কি এফ কস আলফা না, এইখানে থাকবে কি আমার এফ অফ সাইন আলফা না, যেহেতু আমি এদিক দিছি সুতরাং এখানে আমার কি কাজ করবে, আমাদের ঘর্ষণগুলো কাজ করবে না, এফ এস বা এফ কে।
এখন কি আমি বলতে পারি না যখন যখন এটা স্থিতি হবে তখন হলো কি r ইজ ইকুয়াল টু কি f sin আলফা প্লাস mg এবং f cos আলফা সমান fs বলতে পারি কিনা yes or no হ্যাঁ আমাদের কি ছিল r সমান কি f sin আলফা প্লাস mg এবং f cos আলফা সমান fs আবার যেহেতু আমরা যখন গতি বলবো তখন কিন্তু এটা থাকবে গতির ক্ষেত্রে এটা আমাদের থাকবে কিন্তু এখানে কি হবে জানো এখানে যেহেতু এটা বড় এখানে গতিতে আরেকটা এক্সট্রা হবে যেটা f cos আলফা মাইনাস f কে এটা হবে ma f cos আলফা মাইনাস f কে এটা হবে ma এবার আমরা টাইপ 3 তে চলে যাব আমরা এটা বুঝতে পারলে এখন আমরা টাইপ 3 তে চলে যাব যেটা আমাদের হেলানো তল হবে এটা যদি বুঝে থাকি তারপর আমরা টাইপ 3 যেটা আমরা হেলানো তল এবার আমরা হেলানো তল কিন্তু কোনো বল প্রয়োগ করব না হেলানো তল কিন্তু কোনো বল প্রয়োগ করি না এই ধরো হেলানো তল থিটা ডিগ্রি হেলানো তল কিন্তু আমরা কোনো বল প্রয়োগ করি না ধরলাম এখানে একটা বস্তু এই যে বস্তুটা এই যে সেই বস্তুটা এখন এই হলো তার ভর কেন্দ্র এখন এমজি কাজ করে কি সর্বদা নিচের দিকে না এই বরাবর কিন্তু তার এমজি কাজ করতেছে আমি আর কোনো বল তার উপরে আর কোনো বল আমি দেইনি আমি এখানেও বল দেইনি এখানেও বল দেইনি এখানেও বল দেইনি কোনো বল নেই এখন বলো তলের প্রতিক্রিয়া কিন্তু সর্বদা তল এই বরাবর কাজ করবে আর অর্থাৎ তো এইটার সাথে লম্বভাবে কিন্তু আর যেহেতু এখানে নাই তো কি করব এমজি কে আমরা উপাংশে ভাগ করব হ্যাঁ এমজি কে আমরা এই বরাবর উপাংশে ভাগ করব দেখো এটা যদি থিটা হয় এইটাও থিটা তাহলে এইখানে এইখান বরাবর কি বলতে পারে mg cos থিটা আর এই বরাবর যেটা mg এর উপাংশ এখানে এটা কি mg sin থিটা যেটা এখানে mg sin থিটা এটা নিশ্চয়ই বস্তুটা এখানেই পড়বে আমরা প্র্যাকটিক্যাল লাইফে বুঝতে পারি ধরো এখান থেকে একটা পাহাড় থেকে যদি ছেড়ে দিই এটা তো এদিকেই পড়বে সুতরাং ঘর্ষণ কাজ করবে কি এই দিক বিপরীত অর্থাৎ f কে বা f s এখন মিলাই এইটা সমান অর্থাৎ r mg cos থিটা এটা চল এবং গতি উভয় ক্ষেত্রে এটা কি শক্তি স্থিতির ক্ষেত্রে একটা থাকবে অর্থাৎ এখানে mg sin থিটা এটা সমান হবে fs আর যখন গতিও তখন হবে আমাদের mg sin থিটা মাইনাস fk ma বুঝছো কিনা একবার দেখে নাও বুঝছো কিনা বলো বুঝছো কিনা ইজি না বলো mg sin থিটা মাইনাস fk ma এরপর আমরা যাব টাইপ 4 এ টাইপ 4 এবার আমাদের টাইপ 4 এবার আমাদের আবার সেই হেলানো তল থিটা ডিগ্রি হেলানো তল কিন্তু এবার আমরা বল প্রয়োগ করতেছি এই যে আমাদের সেই থিটা ডিগ্রি হেলানো তল কিন্তু এবার আমরা কিন্তু সমান্তরালে একটা বল প্রয়োগ করতেছি এই হলো বস্তুর ভর কেন্দ্র এই বল প্রয়োগ করতেছি আমি এখানে f এই বরাবর কাজ করতেছে কি mg যেহেতু থিটা সুতরাং এই বরাবর উপাংশ কাজ করবে কি এটা থিটা হলে এটাও তো থিটা এই বরাবর কাজ করে mg cos থিটা এই বরাবর কাজ করবে mg sin থিটা এবং তলের অভিলম্ব প্রতিক্রিয়া হলো এই পাশে যেটা r এখন বলো r ইজ ইকুয়াল টু কি হবে mg cos থিটা চলো এবং গুরুত্বের সবার থেকে এটা শক্তি যখন স্থিতি তখন একটা স্পেশাল বৈশিষ্ট্য কি f s সমান কি হবে ওয়েট আমি একটু মিস্টেক করেছি দেয়া একটু মিস্টেক করেছি এখন ভাইয়া বলো এখন তুমি কি জানো কে বড় f বড় না mg sin থিটা বড় এখন তো পেস লাগছে ভাইয়া এখন আমরা ধরি যদি f বড় হয় mg sin থিটা থেকে এই ক্ষেত্রে একটা কেস হইতে পারে আবার যদি mg sin থিটা বড় হয় এই f এর থেকে সেক্ষেত্রে আরেকটা কাহিনী আমাদের হতে পারে তো আমরা দুইটা কাহিনী দেখি যদি আমাদের f টা বড় হয় তাহলে বলো f টা বড় হলে ঘর্ষণ কাজ করবে এই বরাবর এই দিকে অর্থাৎ ঘর্ষণ থাকবে সবসময় দুর্বলের দিকে তাহলে এইখানে fs বা fk তাহলে এই দুইটা ক্ষেত্রে কিন্তু এইটা আমাদের ধ্রুব থাকবে অর্থাৎ এই যে r is equal to কি আমার mg cos থিটা না
এটা কিন্তু এর ক্ষেত্রেও প্রযোজ্য হবে। এটা এই ক্ষেত্রে স্থিতিচল উভয়ের ক্ষেত্রে, এখানেও স্থিতিচল উভয়ের ক্ষেত্রে। তাহলে পার্থক্য কোথায়? গতীয়র ক্ষেত্রে হবে। গতীয়র ক্ষেত্রে দেখো, যখন f বড় তখন কিন্তু f সমান আমাদের, তখন f সমান সমান কি হইতেছে আমাদের fs প্লাস mg sin থিটা। কিন্তু যখন গতীয় তখন কি, তখন হলো f মাইনাস fk মাইনাস mg sin থিটা সমান ma। কিন্তু যখন যখন আমার mg sin থিটাটা বড়, f টা ছোট, তখন কিন্তু গতি ঘর্ষণগুলো, অর্থাৎ ঘর্ষণ এখানে কাজ করবে না, তখন ঘর্ষণ কাজ করবে এইখানে, অর্থাৎ fs fk এই বরাবর কাজ করবে। তখন স্থিতি কি হবে? তখন স্থিতি কি হবে? তখন আমাদের এই যে f প্লাস fs সমান mg sin থিটা হবে। এবং গতীয়র ক্ষেত্রে কি হবে? গতীয়র ক্ষেত্রে mg sin থিটা মাইনাস fk মাইনাস fk মাইনাস fk মাইনাস f সমান ma মাইনাস fk সমান ma। সো এরপরে আমাদের আরেকটা টপিক আছে। আমরা কিন্তু 4টা টাইপ শেষ করে ফেলছি। লাস্ট ওয়ান টাইপ, যেটা আমাদের ইম্পর্টেন্ট একটা টাইপ। এবার এই ক্ষেত্রে আমাদের লাস্ট ওয়ান টাইপ, এখানে আবার লাস্ট টাইপ আছে ঘর্ষণের। এরপর আমাদের ঘর্ষণের সব টাইপ শেষ হয়ে যাবে এবং তোমরা ইনশাআল্লাহ সকল নিয়ে পারবা। এবার আমাদের টাইপ 4 না, এবার আমাদের টাইপ 5। টাইপ 5 এ আমরা এখানেও কিন্তু হেলানো তল, এখনো হেলানো তল, অর্থাৎ থিটা ডিগ্রি হেলানো তল। কিন্তু এবার আমরা যে বলটা দিব ওটা কিন্তু আমরা আলফা কোণে দিব। অর্থাৎ ধরো ওয়েট 2, এই যে বলটা, এটা ত্রিভুজের ভর কেন্দ্র, এই বরাবর কাজ করতেছে mg, এটা আমি জানি, এটা নিয়ে আমার কোনো সন্দেহ নেই। এই বরাবর কাজ করতেছে আর এটা নিয়েও কোনো সন্দেহ নেই। কিন্তু এবার আমি বল প্রয়োগ করতেছি এই যে এইখানের সাথে আলফা কোণে বল প্রয়োগ করতেছি। এইগুলো সবচেয়ে কমপ্লেক্স, যতগুলো আঁকছি তার মধ্যে সবচেয়ে কমপ্লেক্স কিন্তু এইটা। যেটা যেহেতু আমি আলফা কোণে আঁকছি, ভাই এটা একটু বড় করে আঁকি নাকি ভাইয়া? যেহেতু এটা একটু কমপ্লেক্স, এটা অনেক কমপ্লেক্স, সেটা আমি মনে করি এটা একটু বড় করে আঁকলে ভালো হয়। এটা কি আমার থিটা কোণ, এবং এইখানেই এই যে এইখানে আমি বল প্রয়োগ করতেছি এই বরাবর, অর্থাৎ এই যে f বরাবর, এই f বরাবর আমি কিন্তু এখানে আলফা কোণে বল প্রয়োগ করতেছি, আলফা কোণে। তাহলে এই বরাবরটাও যেহেতু আমি আলফা কোণে বল প্রয়োগ করতেছি, সুতরাং এইখানে উপাংশ কি হবে? f cos আলফা। এই বরাবর উপাংশ কি হবে? f sin আলফা। আর এখান থেকে বলো ওজন কিন্তু এই বরাবর mg কাজ করতেছে। ওজনের উপাংশ করলে এই বরাবর, যেহেতু এটা থিটা হলে এটাও থিটা, এই বরাবর যে উপাংশ এটা থিটা হলে এটাও কি থিটা, এটা কি আমাদের mg cos থিটা। আর এই বরাবর উপাংশটা হবে mg sin থিটা। যদি f cos আলফা বড় হয়, f cos আলফা যদি বড় হয় mg sin থিটা থেকে, mg sin থিটা থেকে, তাহলে কি হবে? যখন আমাদের স্থিতি ঘর্ষণ, তখন আমাদের f sin, এখানে কিন্তু অভিলম্বিক প্রতিক্রিয়া আরো আছে, তখন আমাদের r প্লাস f sin আলফা ইজ ইকুয়াল টু mg cos থিটা। এটা কিন্তু সবার ক্ষেত্রেই সত্য হবে। যখন আমাদের স্থিতি ঘর্ষণ, তখন আমাদের f cos আলফা সমান 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 সমান, এখানে কিন্তু fk এবং fs ও আছে, f cos আলফা সমান সমান mg sin থিটা প্লাস fs। আর যখন গতীয়, তখন হবে আমাদের f cos আলফা মাইনাস fk মাইনাস mg sin থিটা সমান m a। বুঝছো? সো নেক্সট টপিক, পুলি ও কপিকল। আচ্ছা, পুলি ও কপিকলের একটা শুধু চিত্র আছে ভাইয়া। এখন আমরা দেখো ধরলাম এই যে
ধরলাম এইখানে একটা বস্তু আছে, এইখানে একটা বস্তু আছে, এটার ভর যদি m2 হয়, এটার ভর যদি m1 হয়, তাইলে কি হবে ভাইয়া? এইখানে যদি m1, তাহলে এখানে কি তার ওজন কি m2g না? এর ওজন কি m1g না? এরপর দেখো ভাইয়া, এর উপরে যে টান বল আর এর উপরে দড়ি তো এক, তাহলে কি টান বল এক না? যেহেতু দড়ি এক, তাহলে এখানেও টান বল t, এখানেও টান কি t। সো এখন আমি যদি দেখি m1 এর ক্ষেত্রে, m1 এর জন্য দেখো এখানে এটা কিন্তু আরেকটা জিনিস, এটা কিন্তু এ ত্বরণে উপরে যাচ্ছে আর এটা এ ত্বরণে নিচে যাচ্ছে, এটা এ ত্বরণে নিচে যাচ্ছে। বলো এটা যেহেতু নিচে যাচ্ছে, কে বড়, m1g বড় না t বড়? অবশ্যই m1g বড়। তাহলে এটা কি হবে? m1g মাইনাস t সমান কি m1a। আবার m2 এর ক্ষেত্রে দেখো, m2 এর ক্ষেত্রে কে উপরে যাচ্ছে? আমাদের উপরে কিন্তু যাচ্ছে, অর্থাৎ t বড়, অর্থাৎ এখানে কিন্তু t বড় m2g এর থেকে, অর্থাৎ t মাইনাস m2g সমান m2a। এবার এটা কি করো, এইটি কাটা, এটা যদি আগে লিখি তাহলে কি হয়? তাহলে এই দেখো a কমন নিলে m1 প্লাস m2 সমান, এখান থেকে g কমন নিলে m1 মাইনাস m2। এখান থেকে সাধারণ ত্বরণ কি আসে আমার? সাধারণ ত্বরণ আসে m1 মাইনাস m2 ডিভাইডেড বাই m1 প্লাস m2 ইনটু g। এবার এইখান থেকে এই যে ত্বরণের মান পাবো, এবার সমীকরণ থেকে যে কোনো একটা সমীকরণে বসাইলে আমরা তার টান পেয়ে যাবো। আর যদি নির্বল চাই তাহলে ওই বস্তু, যেমন আমি যদি m1 বস্তু নিতে চাই তাহলে কি হবে? m1 এ, দুই নাম্বার বস্তুর জন্য চাইলে তাহলে কি হবে? m2a, অর্থাৎ তার সাথে আমি ত্বরণ গুণ করে দেব, তাহলে আমরা m2a m1a এভাবে আমরা তার এটা পেতে পারি। সো না, এটা এই ক্ষেত্রে প্রযোজ্য হবে না। আমরা এখান থেকে তার m1, এবং এখান থেকে আমি চাইলে ইজিলি এখান থেকে ভ্যালু বসাইয়া আমি t এর মান বা আমি এখানে টানটা বের করতে পারি। সো আজকের লেকচার এতটুকু পর্যন্তই।